রাস্তায়। এই গ্রামে সে একাই রিক্সা চালায়, কিন্তু আজকাল আর কেউ রিক্সায় বেশি উঠতে চায় না। উঠলে সবার গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে যে। রতনের অনেক দিনের ইচ্ছে একটা মোটর ভ্যান কেনার, কিন্তু তার পয়সার কম। সারাদিনে কটায় বা প্যাসেঞ্জার পায় সে? রতন হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। বাজার খোলার শুরু থেকে সে দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে, কিন্তু সন্ধে হতে চলল, একটা প্যাসেঞ্জারও জুটল না আজ তার ভাগ্যে। রতন বিরক্ত হয়ে একটা বিড়ি ধরায়। এই যে ছোকরা, জগর মোড় অব্দি যাবে নাকি? রতন তাকিয়ে দেখে থানার বড়বাবু। সে চমকে উঠে হাতে ধরা বিড়িটা ফেলে দিয়ে বলে, হ্যাঁ বড়বাবু, আপনি ক্ষমা করবেন, আমি লক্ষ্য করিনি। আরে এতে এত চমকাবার কি আছে? হ্যাঁ, আমি ভূত না রাক্ষস? আর হ্যাঁ, আমি বড়বাবু আর কোথায় যে বড়বাবু বলছিস? এখন আমি রিটায়ার হয়েছি। আর বড়বাবু বলবি না, বরং কাকা বলে ডাকিস, বুঝলি? আজ্ঞে বড়বাবু, ঠিক আছে। হ্যাঁ, এবার বল, জগর মোড় অব্দি যাবি কি না? আমার একটু তাড়া আছে বাপু। আগে অবশ্যই। আরে ও স্যার, এই যে আমি যাব জগর মোড়ে। আমার মোটর ভ্যান আছে, আমারটাতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেব। রিটায়ার অফিসার অনন্তবাবু তাকিয়ে দেখলেন একটা মোটর ভ্যান চালক তাকে ডাকছে। লোকটাকে দূর থেকে দেখে অনন্তবাবুর কেমন যেন একটা চেনা চেনা লাগলো। কৌতূহলবশত তিনি এগিয়ে যান লোকটির দিকে। এই যে রতন, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রতন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অনন্তবাবু এগিয়ে যান সেই লোকটির দিকে। লোকটির কাছে এগিয়ে গিয়ে তিনি লোকটিকে চিনতে পারেন। আরে, এ তো শৈলেন ডাকাত। তিনি একটু অবাক হয়ে যান। আরে স্যার, আমায় চিনতে পারছেন তো? আমি শৈলেন। হ্যাঁ, চিনতে পেরেছি বই কি, তোকে আর চিনতে পারবো না? কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে এতদিন কোথায় ছিলে বাপধন আমার? আরে স্যার, দয়া করে ওসব কথা বলে এখন লজ্জা দেবেন না আমাকে। আমি এখন ভালো হয়ে গেছি, দেখছেন না, ভ্যান চালাচ্ছি এখন। শুধু আপনি যদি আমায় ক্ষমা করে দেন তো আমি খুব খুশি হতুম। অনেক ছুট করিয়েছি এক সময় আপনাকে, ক্ষমা করবেন স্যার। আরে আমি ক্ষমা করার কে? হ্যাঁ, তুই আইনের চোখে এখনো অপরাধী, বুঝলি? কি বলছি শোন, তুই পুলিশের কাছে স্যারেন্ডার কর। আমি কথা বলে যদি তোর শাস্তিটা কমাতে পারি, আর তুই যখন বলছিস ভালো হয়ে গেছিস, তখন আমার আর কোনো আপত্তি নেই তোকে সাহায্য করতে, বুঝলি? ঠিক আছে স্যার। আর হ্যাঁ, আপনি জগর মোড়ে যাবেন বলছিলেন না? চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, ভাড়া লাগবে না। বলছিস? আচ্ছা চল তাহলে, দাঁড়া, রতনকে বলে দি একবার। এই যে বাপধন রতন, আমি এই শৈলেনের ভ্যানে করে চলে যাচ্ছি, বুঝলি? সন্ধে তো হয়ে গেল, বাড়িতে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কিছু মনে করিসনি যেন আবার তুই। রতন হতাশায় ভরা একটা শ্বাস ছাড়ে। শৈলেন ভ্যান ছেড়ে দেয়। রতন আর প্যাসেঞ্জারের অপেক্ষা না করে ভ্যান চালিয়ে রওনা দেয় পরেশের চায়ের দোকানের দিকে। বসন্তের এই ঝলসে দেওয়া গরমে কেউ নিজের বাড়িতে একটুও টিকতে পারছে না। সন্ধ্যের দিকেও যেন একটা গুমোট গরম। এই গুমোট গরমের মধ্যেও সন্ধ্যের চায়ের আড্ডাটা বজায় রেখেছে এই মাঝের পাড়ার কিছু লোকেরা। গরমের মধ্যেও চা, আসলে চা খাওয়াটা একটা নেশায় পরিণত হয়েছে তাদের মধ্যে। তার উপরে এই সন্ধ্যের আড্ডাটা। কিছুক্ষণ পরে রতন এসে উপস্থিত হয় চায়ের দোকানে।
সুদর্শন বুড়ো আর প্রশান্ত নিজেদের রোজকার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কৌতুক করছেন। কিন্তু চায়ের আড্ডায় বসে মনমরা হয়ে কি যেন একটা ভেবে চলেছে রতন। চায়ের দোকানদার পরেশ সেটা লক্ষ্য করে। এই যে রতনদা, আজ তুমি কোনো কথা বলছো না, কি ভেবে চলেছো বলো তো? রতন অন্যমনস্ক হয়েছিল। পরেশের কথায় একটু নড়ে চড়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, ও কিছু না, এমনি। কি বলছো? আমি সেই তোমার আসার পর থেকেই দেখছি তুমি কি যেন একটা ভেবেই চলেছো, আর তুমি বলছো এমনি। এবার সুদর্শন বুড়ো ব্যাপারটা লক্ষ্য করল। তাই তো। কিরে রতন, তোকে এত মন মরা দেখাচ্ছে কেন? আর বলো না কাকা, এই রিক্সাতে বেশি কেউ উঠতে চাইছে না, আর সবার যেন একটা তাড়া আছে। যাই হোক, দিনে দু একজন ওঠে আমার রিক্সাতে, কিন্তু সেটাও লোকের চোখে সহ্য হচ্ছে না। কি বলছিস, একটু খোলসা করে বল না রে বাপু, কার চোখে সহ্য হচ্ছে না? এই তো আজকের কিছুক্ষণ আগের ঘটনা। বাজারে দাঁড়িয়েছি রিক্সাটা নিয়ে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলুম। তারপর থানার বড়বাবু, যিনি এইবার করে রিটায়ার করেছেন, তিনি এসে আমায় জিজ্ঞেস করলেন, এই যে ছোকরা, জগর মোড় অব্দি যাবে নাকি? আমি যেই না বলেছি যাব, অমনি দেখি ব্যাটা শৈলেন বড়বাবুকে জোরে জোরে ডেকে বলল, আরে ও স্যার, এই যে আমি যাব জগর মোড়ে। আমার মোটর ভ্যান আছে, আমারটাতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেব। অমনি বড়বাবু আমার ভ্যান ছেড়ে শৈলেনের ভ্যানে গিয়ে উঠে পড়েন। এটা কেমনতর কাজ বলো তো কাকা? বড়বাবু আমার কাছে প্রথম এলো, আর আমি রাজিও ছিলুম, কিন্তু আমার প্যাসেঞ্জারটা ওর দিকে টেনে নিল মোটর ভ্যান দেখিয়ে। এমন করলে কাকা, আমার সংসারটা চলবে কিভাবে বলো তো? ঘরে আমার বউ বাচ্চা আছে, তারা তো না খেতে পেয়ে মরে যাবে। এদিকে আমি অন্য কোনো কাজও জানি না যে সেটা করে আমাদের পেট চালাবো। এখন তুমি একটা উপায় বলে দাও কাকা। সুদর্শন বুড়ো কিছুক্ষণ চুপ থাকে। আসলেই মাঝের পাড়াতে সকলেই শৈলেনকে একটু এড়িয়ে চলে। বলা চলে সকলেই ভয় পায় তাকে দেখে। তার কারণ সে এককালে ডাকাতি করত। একদিন ডাকাতি করতে গিয়ে বামাল শুদ্ধ ধরা পড়ে পুলিশের হাতে শৈলেনের চেলা চামুন্ডারা, কিন্তু শৈলেন পালাতে সক্ষম হয়। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বছরখানেক গা ঢাকা দেওয়ার পরে আবার সে এসে জুটেছে এই গ্রামে। কি বলি বলতো, তুই তো জানিস ও বেটা কেমন। ওর সাথে মুখ আলাপন করতেও ভয় লাগে। সেখানে আচ্ছা, বড়বাবু শৈলেন কি চিনতে পারেননি? আরে কি বলছো? বড়বাবু কিনা শৈলেনকে চিনতে পারবে না? মনে নেই শৈলেনের চেলা চামুন্ডাদের কিভাবে পাকড়াও করেছিল বড়বাবু? শৈলেন পালাতে সক্ষম হয়েছিল তখন, কিন্তু বড়বাবুর করা আঘাতের চিহ্ন এখনো ব্যাটা শৈলেনের মাথায় ছেপে আছে। সেই বড়বাবু কিনা ভুলবেন শৈলেন ডাকাতকে? তাহলে বড়বাবু ওকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে না দিয়ে ওর ভ্যানে উঠে পড়লেন যে বড়? আরে আমার কানে কিছু অস্পষ্ট কথা এসেছিল। শৈলেন বলছিল যে ও ভালো হয়ে গেছে, আর খারাপ কাজ করবে না। সেটা শুনে হয়তো বড়বাবুর মন গলে গেছে। হ্যাঁ, বড় লোকেদের বড় সড়ো ব্যাপার আর কি। জানেন না তো, ও বেটা শৈলেন কোন ঘাটের জল খায়? আমি কানাঘুষো শুনেছিলাম শৈলেন নাকি বড়বাবুর তাড়া খেয়ে সেই বেগো গ্রামে গিয়ে গা ঢাকা দিয়েছিল। ওই অত দূরের একটা গ্রামে ও বেটা গা ঢাকা দিয়েছিল। যেই না বড়বাবু রিটায়ার করলেন, ঠিক সেই সময় ও বেটা আবার ফিরে এলো এই গ্রামে। মতলব আর বুঝি না। সুদর্শন বুড়োর কথা শেষ হতেই পরেশের চোখ গেল সামনের রাস্তার ওপারে
একটু দূরে একটা ছাউনির দিকে। একটা বিশাল চেহারার লোক সেখানে দাঁড়িয়ে আছে মনে হলো পরেশের। লোকটি যেন উসফাস করছে ছাউনির মধ্যে।